বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন খসলা শাক চাষ নিয়ে আলোচনা, কেল কাল্টিভেশন। আজকের অতিথি শ্রী শান্তনু বারিক। সাক্ষাৎকার নিয়েছে RJ সুমন। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালায় আপনাদের স্বাগত। আজকের কৃষি পাঠশালার আলোচনার বিষয় খসলা শাকের চাষ, যেটি কেল কাল্টিভেশন নামে পরিচিত। আর এই আলোচনাতে উপস্থিত রয়েছেন শ্রী শান্তনু বারিক। এই শান্তনুবাবু বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। নমস্কার। প্রথমেই শান্তনুবাবু আপনার কাছে জানতে চাইবো, এই খসলা চাষের জন্য আমরা মাটিটা কিভাবে তৈরি করব, এই নিয়ে যদি বলেন। হ্যাঁ, প্রথমে তো মাটিটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। তো মাটি যেভাবে তৈরি করতে হবে, এটা মূলত বেসিক শীতকালীন ফসল। তো আচ্ছা, তো শীতকালীন ফসল হওয়ার জন্য ওই সময় ট্রাক ফার্মিং যেটাকে বলা হয়, আচ্ছা, তো ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে প্রথমে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে, কর্ষণ করে না। কর্ষণ করে নেওয়া। তারপরে কি করতে হবে না, তাতে জৈব সার, আচ্ছা, গোবর সার ব্যবহার করতে পারেন। গোবর সার দিলেন, তারপর ইউরিয়া বা 10-26 মিক্সড করে ভালো করে মাটিটাকে আবার কর্ষণ করতে হবে।
আচ্ছা আবার ঝুরঝুরে করতে হবে। আচ্ছা তারপর এইভাবে 2-4 দিন মাটিটাকে ফেলে রাখতে হবে। ফেলে রাখার পর তারপরে আপনি তাতে বীজ এবারে আবার ব্যবহার পরের করতে পারেন। পদক্ষেপ শুরু হ্যাঁ। করব। আচ্ছা আপনি বললেন যে আমরা এই যে সারগুলির নাম বললেন ইউরিয়া বা পটাশ এগুলো ব্যবহার করব, কি পরিমাণ ব্যবহার করব যদি বলেন একটু। এবারে যেমন পরিমাণ আপনি ধরুন কোনো একজন চাষি 1 কাঠাতে কতটা পরিমাণ দেবে? হ্যাঁ 1 কাঠা জমিতে আপনি ইউরিয়া ব্যবহার করতে পারেন 1.5 থেকে 2 কেজি, আচ্ছা আর পটাশ ব্যবহার করতে পারেন হয়তো 1 কেজি বা 1 কেজির কিছু কমও ব্যবহার করতে পারেন। আচ্ছা আর 10-26টা আপনি 2 থেকে 3 কেজি ব্যবহার করতে পারেন প্রতি কাঠা। প্রতি কাঠা প্রতি। আচ্ছা এগুলো একসাথে মেশানোর পর মাটিটা কর্ষণ আবার করে আবার নেব। কর্ষণ করে কিছুদিন রেস্ট দিতে হবে জমিটাতে। আচ্ছা তবু সেটা কতদিনের মতো? 3-4 দিন ধরে রাখতে পারেন। হ্যাঁ কর্ষণ করার পর আবার 3-4 দিন রেস্ট নেওয়ার পর আবার আমরা পরের পদক্ষেপ শুরু করব। হ্যাঁ আচ্ছা আমরা অনেক চাষের ক্ষেত্রেই দেখে থাকি যে ধরুন সেই চাষে কোনো বীজ ব্যবহার করা হয়ে থাকে, আবার অনেক সময় কোনো গাছের চারা বা হুম। লত এগুলো ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে এই খসলা চাষের জন্য আমরা কি কোনো বীজ ব্যবহার করব না কোনো চারা ব্যবহার করব? না না, এটা মূলত বীজটাই ব্যবহার করা হয়। এটা আচ্ছা। বীজ থেকেই তো অঙ্কুরোদটা বের হয়, আচ্ছা তো মূলত বীজটাই ব্যবহার করা হয়। আচ্ছা এই বীজ আমরা কোথা থেকে পাবো বা সংগ্রহ করব কিভাবে? হ্যাঁ বীজ মূলত আপনারা যে কোনো একটা নামি দোকান থেকে কিনবেন। আর এটা তো প্যাকেটজাত পাওয়া যায়, আচ্ছা আর এমনি লুজ পাওয়া যায়। তো প্যাকেটজাতটা নেবেন আর ডেটটা দেখে নেবেন যেন আচ্ছা। 1 বছরের মধ্যে ডেটটা থাকে। তো এরকম বীজ দোকান থেকে নামি কোম্পানির দোকান থেকে আপনারা কিনবেন, খুব ভালো ফসল হবে। এরপরে আমার একটি প্রশ্ন জাগছে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যেমন ধান বা অন্যান্য ফসলের ক্ষেত্রেও বীজ আমরা নেয়ার পর সেগুলো শোধন করে নেই। তো এক্ষেত্রে এই যে খসলা শাকের চাষ, এই বীজটা আমরা তো প্যাকেট থেকেই কিনছি, প্যাকেটজাত অবস্থায় দোকান থেকে। হুম। তো সেক্ষেত্রে কি শোধন করে নেওয়ার প্রয়োজন রয়েছে? মানে ভালো বীজ বলছেন না প্রয়োজন নেই, আপনার কি মতামত? না, এটা তুমি ভালো প্রশ্ন করেছো। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্যাকেটজাত থাকে হুম, তো একটু স্যাঁতস্যাঁতে ভাবে হয়ে যায়। আচ্ছা ওই প্যাকেটটা কেটে আপনি রোদে দিতে পারেন। 2 আচ্ছা। থেকে 3 ঘন্টা যদি আপনি রোদে দেন হুম, তো বীজটা একটু উষ্ণ গরম হয়ে যাবে, আচ্ছা তাতে করে ভালো বীজের অঙ্কুরোদ্গমটা আসবে। আচ্ছা এটা আমরা শোধন বলতে আমরা সূর্যের উষ্ণতাতেই তাপটা শুধু 2-3 ঘন্টা রেখে নেব। আচ্ছা কিভাবে অঙ্কুরোদ্গম করব? পরিষ্কার শুদ্ধ জল দিয়ে প্রথমে বীজটাকে কি করতে হবে না, ভালো করে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা এটা মোটামুটি আপনার ধরুন 24 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা তারপর সেটাকে পরিষ্কার একটা সুতির ন্যাকড়া কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আচ্ছা তো ছাঁকার পর সেই ন্যাকড়া সমেত যে বীজগুলো থাকবে সেগুলোকে কৌটার মধ্যে ভরে নিতে হবে, আচ্ছা যাতে করে ভালো অঙ্কুরোদ বের হয়। আচ্ছা তো ওই কৌটা সমেত আবার আপনি 18 থেকে 20 ঘন্টা রেখে দিতে পারেন, হুম, তাহলে কি হবে বীজের মধ্যে অঙ্কুরটা বেরিয়ে আসবে। হুম, তো ওই অবস্থায় তারপর সেটাকে মাটিতে ফেললে ভালো চারা বের হবে। আচ্ছা কতটা পরিমাণ বীজের প্রয়োজন রয়েছে প্রতি কাঠা? হ্যাঁ আপনি 1 কাঠা জমিতে আপনার বেশি যদি আপনি লাগান তাতে কি করে পাতলা হয়ে যাবে বীজটা। আচ্ছা আর যদি আপনি 1 থেকে 1.5 কেজি লাগান কাঠা প্রতি, হুম, তাহলে বীজটা আমরা ঘনত্বর মধ্যে থাকবে, তাতে আচ্ছা। করে শাকগুলো একটু মোটা হবে না। আর পাবলিকে কি মোটার তো পছন্দ করে না বেশি, আচ্ছা সেই জন্য মানে মাঝারি রকমের ফ্রেশের হবে। জন্য একটু মিডিয়াম সাইজের হলে হুম। গাছটা কচি বলে তারা বেশি আকর্ষিত হয়। হুম। আচ্ছা এই বীজটা এবারে অঙ্কুরোদ্গমের পর আমরা লাগাবো কিভাবে? এটা অঙ্কুরোদ্গমের পর আপনি কি করবেন, মাটির উপর যে মাটি তৈরি করা ছিল হুম, তার উপর ভালো করে ছড়াতে হবে, আচ্ছা। যাতে না জমাট বেঁধে বীজগুলো পড়ে যায়। এক আচ্ছা, কাছে যদি অনেক বীজ পড়ে যায় তাহলে মানে অনেক চাপাচাপি হয়ে যাবে, আর বীজের গাছেরগুলো যেগুলো বেরোবে সেগুলো সরু সরু হবে। তাহলে আচ্ছা, বীজটাকে ভালো করে ছড়াতে হবে মাটিতে, আচ্ছা, যাতে করে সঠিকভাবে দানাগুলো চারিদিকে পড়ে। আচ্ছা মানে তারপর সেটাকে আবার ভালো করে হালকা করে মাটি কুপিয়ে নিতে হবে। আচ্ছা ওটা মানে বীজগুলো ছড়ানোর পর ছড়ানোর পর তারপরে মাটিটাকে কুপিয়ে নিতে হবে। কুপানোর পর আবার সমান করে চৌরস করে মানে সমান সমতল করে দিতে হবে, যাতে করে না জল টল হলে জমে যায় এক কাছে। ওই চাষযোগ্য জমিটাতে কি কোনো ধরনের জলসেচ বা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন থাকবে? হ্যাঁ এটা তুমি ঠিকই বলছো, যে
জলটা যদি মাটিটা যদি ভিজে স্যাঁতস্যাঁতে থাকে হুম, সেক্ষেত্রে জল প্রয়োগের দরকার নেই। হুম। আর যদি মাটিটা শুকনো থাকে হুম। তাহলে সেখানে হালকা জল দিতে হবে যাতে মাটিটা একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আচ্ছা আর স্যাঁতস্যাঁতে থাকলে বীজটা অঙ্কুরোদ্গম ভালো হবে। আচ্ছা, এই অঙ্কুরোদ্গম হওয়ার পর চারা গাছ যেটাকে আমরা বলে থাকি মূলত, সেইটা আসতে কতদিন সময় লাগবে ওই অঙ্কুরোদ্গম থেকে? অঙ্কুরোদ্গম থেকে যদি বাজারজাত করেন সেটা অনেকটা দেরি লাগে। আর যদি অঙ্কুর থেকে বের হয় 3-4 দিনের মধ্যেই বীজটা মাটির থেকে অঙ্কুর বের হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কুরোদ্গম থেকে চারা হওয়ার পর আমরা সেখানে যে তার পুষ্টি যোগানের জন্য ওই জমিটাতে কি আর কোনো রাসায়নিক ব্যবহার হ্যাঁ, করব? রাসায়নিক তো অবশ্যই ব্যবহার করতে হবে। তো বীজটা যখন বের হয়ে যাবে 5 থেকে 7 দিন পর আপনি কি করবেন না ইউরিয়া প্রয়োগ করতে পারেন। হুম, তো এখানে কাঠাপ্রতি 1.5 থেকে 2 কিলো ইউরিয়া দিতে পারেন। আচ্ছা তাতে করে কি তাড়াতাড়ি গাছটা আরও বৃদ্ধি পাবে, নাইট্রোজেনটা পেয়ে গেলে মাটিটা আরও বৃদ্ধি পাবে গাছটা। আচ্ছা, এই ধরুন আমরা দেখে থাকি এই শাকসবজির ক্ষেত্রে প্রচুর আমরা দেখে থাকি পোকামাকড় বা পাতা কুঁকড়ে যায় বা গাছগুলো খুব একটা বড় হয় না। সেক্ষেত্রে এই ছোট গাছ যখন থাকে এক্ষেত্রে কি কোনো আক্রমণ দেখা যায় বা পোকামাকড়ের? হ্যাঁ, পোকামাকড় তো শীতকালীন যদি হয় সেই ক্ষেত্রে পোকার প্রাদুর্ভাবটা একটু কম হয়। আচ্ছা আর যদি এটা গ্রীষ্মকালীন হয় তাতে পোকার ভাগটা একটু বেশি হয়। আচ্ছা যেহেতু আপনি ইউরিয়া দিয়েছেন তো পোকার আক্রমণের একটু সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কম দামের রাসায়নিক আপনি ব্যবহার করতে পারেন কীটনাশক হিসাবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন শান্তনুবাবু যে হচ্ছে ওই ইউরিয়াটা দেওয়ার পর হয়তো প্রকোপটা বেশি হয়ে পড়ে। এর কি কোনো বিশেষ কোনো কারণ রয়েছে কেন এই ইউরিয়া দেওয়ার পর কোনো পোকার আক্রমণ বেশি হয়? হ্যাঁ, কারণ তো একটা রয়েছে। কারণ যখন আপনি ইউরিয়াটা দিলেন তো সেক্ষেত্রে কি হয় না গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পায় আচ্ছা আর গাছটা সবুজ ভাবটা বেশি থাকে। আচ্ছা, তো ওই সময় পোকার আবির্ভাবটা একটু বেশি হয়, আকৃষ্ট হয় বেশি। আকৃষ্ট হয়। সেক্ষেত্রে আপনাকে একটু কীটনাশক ব্যবহার করতে হবে। আচ্ছা, ওই সময় আমরা যে যে ছোট ছোট যে চারা গাছগুলি থাকে সেই মুহূর্তে পোকার আক্রমণ হলে কিভাবে আমরা চিনবো যে গাছটিতে কোনো আক্রমণ হয়েছে? মানে পাতার রং দেখে না গাছ দেখে বোঝা যায়? হ্যাঁ, এক্ষেত্রে চিনতে পারবেন যে গাছে যে পাতাগুলো থাকে সেগুলো জোড়ো জোড়ো হয়ে যায় বা সাদাটে একটা ভাব আসে, পাতাগুলো কুঁকড়ে যায়। আচ্ছা সেক্ষেত্রে আপনি কীটনাশকটা ব্যবহার করতে পারেন রাসায়নিক। আচ্ছা, এই চারা গাছ থেকে আমরা যখন ধরুন এই পোকামাকড়ের ব্যাপারটা আমরা শুনলাম, এক্ষেত্রে গাছটা বাজারজাত করার আগে পর্যন্ত ওই যে পদ্ধতিটা বা বড় করার জন্য তখন কি আর কোনো খাবার কিছু দেবো গাছের জন্য? না, তেমন কোনো খাবারের প্রয়োজন নেই। এখানে আপনি ইউরিয়াটা তো দিয়েছেন 7 থেকে 10 দিনের মাথায়। তো ওখানে আপনার নিয়মিত জল সেচটা দিতে হবে। কতদিন ছাড়া ছাড়া? 8 থেকে 10 দিন ছাড়া ছাড়া আপনি জল সেচ দিতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে কতটা সময় লাগে ওই চারা গাছ থেকে বাজারজাত করার মতো তোলার জন্য? হ্যাঁ, এক্ষেত্রে আপনি 20 থেকে 25 দিনের মাথায় হুম, আপনি বাজারজাত করতে পারেন। আচ্ছা তো একটা বিষয়, আপনি একবার এটা উগড়িয়ে নেওয়ার নয়, আপনি আচ্ছা কেটে যদি নেন আচ্ছা তো কাটার পর আবার পুনরায় নতুন করে আবার ওখান থেকে গাছ বেরোবে। আচ্ছা, এটা আমরা অনেক ফসল দেখে থাকি যে সেই গাছগুলো আমরা কেটে নেই, তো কাটার অনেক গাছ উবড়েতেও কেটে নেওয়া হয় পাতাগুলো, যেমন এই কলমি শাক, সেক্ষেত্রে আমরা দেখি উবড়ের পাতাগুলো শুধু কেটে নেওয়া হয় একটু রেখে। তো এক্ষেত্রে কাটার পদ্ধতি বিশেষ কিছু রয়েছে? না, বিশেষ কোনো পদ্ধতি নেই। কলমি শাক যেমনভাবে কাটা হয় সেইভাবে আপনি কেটে নিতে পারেন। তো কাটার পর আবার পুনরায় সেই গাছ থেকে আবার নতুন শাক বেরোবে। আচ্ছা, মানে এক্ষেত্রে কি ওই ওটা কেটে নেওয়ার পর ওখান থেকে যদি বেরায় সেক্ষেত্রে চাষি ভাইয়েরই বেশি হ্যাঁ, লাভ আপনি হতে পারে? 2 থেকে 3 বার আবার ফসলটা পাবেন নতুন করে আচ্ছা, মানে ওই ওই গাছটাই যে আমরা একটা গাছ থেকে। 3 বার কাটতে পারি? হুম মানে একবার বড় হয়ে যাওয়ার পর আবার, আচ্ছা ওই একবার প্রথমবার কাটার পর হুম আমরা আবার কতদিন পর আবার দ্বিতীয়বার কাটার জন্য উপযুক্ত হতে পারে? প্রথমে আপনি কাটলেন, হুম, তো কাটার পর আপনাকে আবার ইউরিয়া স্প্রে করতে হবে, ছড়াতে হবে। হুম। আপনি যদি আবার ইউরিয়া দেন, আবার জল সেচ করেন, তাহলে আবার 10 থেকে 15 দিনের মাথায় আপনি আবার শাক পাবেন।
বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। ম্যাট্রিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে শুনছেন ব্রিঞ্জল কাল্টিভেশন, বেগুন চাষ নিয়ে আলোচনা। এই আলোচনায় আজকের অতিথি রয়েছেন শ্রী শান্তনু বারিক। সাক্ষাৎকার নিচ্ছেন RJ রিনা। বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। জলসেচ করলেই হবে না? একবার কেটে নিলাম মানে গাছের তো কাণ্ড অংশটা আমরা কেটে নিলাম, সেক্ষেত্রে গাছের পুষ্টি যোগানে কি কোনো ব্যাঘাত ঘটে, না ওটা কেটে নেওয়ার পর অটোমেটিকই হয়, কোনো কিছু দিতে হয় না? না, কেটে নেওয়ার পর আপনা হতে আবার পাশ থেকে নতুন করে আবার কাণ্ড বের হবে। ওক্ষেত্রে কোনো ওক্ষেত্রে আপনি ওই নাইট্রোজেনটা দিলেন, ইউরিয়া? নাইট্রোজেন সারটা, ইউরিয়াটা দেওয়ার পর আপনার আবার নতুন করে পুনরায় আবার গাছ বেরোবে। মানে ওটা কি যতবার কাটবো আমরা ততবারই ইউরিয়া কিছু করে দিতে পারি? হ্যাঁ, আপনি যতবার কাটবেন 2 থেকে 3 বার তো মূলত হবে ফসলটা, হুম। তো আপনি 2-3 বার আপনি ইউরিয়া ইউজ করে আবার নতুন ফসল পাবেন। আচ্ছা, আমরা ধরুন অনেক চাষি ভাই একটা প্রশ্ন জাগে যে প্রথমে আমরা যেভাবে ফসলটা পেয়েছিলাম বা প্রথমবারে যেভাবে আমরা কেটে যে পরিমাণ শাকটা পেয়েছিলাম, দ্বিতীয়বার তার পরের বারে কি আমরা কাটলে সেই পরিমাণে শাক পেতে পারি, না কিছুটাও বৃদ্ধির ব্যাঘাত ঘটে সেখানে? না, কিছুটা কম হবে। আচ্ছা পুনরায় যে আপনি আবার কাটবেন তো পরিমাণে আপনার কমতে থাকবে। আচ্ছা, সেটা প্রথম যেবার কেটেছেন তার থেকে কম পরিমাণ দ্বিতীয়বার হবে। আচ্ছা, ওটা কি পরিমাণ হতে পারে? ধরুন প্রতি কাঠাতে কি পরিমাণ আমরা শাক পেতে পারি? আপনার যেমন উৎপাদন হবে, যদি ভালো উৎপাদন হয় তাহলে আপনি কাঠা প্রতি হয়তো 1 থেকে 1.5 কুইন্টাল পেতে পারেন। 1 থেকে 1.5 কুইন্টাল পর্যন্ত শাক শাক প্রতি পেতে পারেন। কাঠাতে পেতে পারি? হ্যাঁ, প্রতি কাঠাতে পেতে পারেন। আচ্ছা, আর ওই দ্বিতীয়বার ক্ষেত্রে হয়তো একটু কমতে পারে? দ্বিতীয়বার তো কমবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, এই বাজারে আমরা অনেক সময় দেখে থাকি এই খসলা শাকের মতনই লোটের একটা ছোট ভাবের মতো থাকে, যেটাতে বীজ টাইপের গাছের উপরে থাকে, তাই তো? তো আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে এটাও কি খসলা, তো এর সাথে কি ওর কোনো কানেকশন রয়েছে? না না না, এটা আলাদা। এই খসলাটা ছোট থাকে বেশি, আর আচ্ছা লোটে শাকটা বেড়ে যায়, তো কাণ্ডটা আরো বড় হয়। আচ্ছা, এক্ষেত্রে এই খসলা গাছ কি খুব একটা বড় হয় না? না, খুব একটা বড় হয় না। আর এগুলো হচ্ছে এই যে গোড়াগুলো, সেইগুলো লোটে গাছটা কি এরকমই সরু থাকে, না এটা কিছুটা আলাদা? না, লোটেটা সম্পূর্ণ আলাদা। লোটেটা একটু মোটা ধরনের হয়, আচ্ছা, আর খসলাটা একটু রোগা হয়। হুম। তো যাতে করে বাজারে আপনার লোটে শাক তো বেশি বড় হয়ে গেলে লোটে বিক্রি হয়, কিন্তু খসলা বেশি বড় হয়ে গেলে বাজারে কিন্তু কিনতে চায় না। আচ্ছা, ওই জন্য ছোট অবস্থাতেই সেটা বাজারজাত করা হয়। মিনিমাম কত দিনের মধ্যে গাছটা হলে আমরা সেটা ভালোভাবে বাজারে চাহিদা থাকে? আপনার 20 থেকে 25 দিনের মধ্যে যদি গাছটা হয় তাহলে আপনার ভালো বাজারজাত করার চাহিদা থাকে। বর্তমান সময়ে আমরা তো দেখতেই পাচ্ছি বাজারেও এই সবজির মূল্য প্রায় আকাশছোঁয়া, তো সেক্ষেত্রে এই শাকেরও প্রায় বেশি দাম রয়েছে। একজন চাষি ভাই কি পরিমাণ একটা লাভ পায় যদি বলেন, যে প্রতি কাঠাতে সে আনুমানিক এই ধরনের শাক চাষ করে কি পরিমাণ লাভ দিতে পারে? হ্যাঁ, এই শাক যদি চাষ করে কাঠা প্রতি আপনার ধরুন 5 থেকে 7 হাজার টাকা লাভ পাবে প্রতি কাঠাতে? প্রতি কাঠাতে। ওটা কি মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ফসল তোলা, না প্রতিবারে ওই যে কাটার পর বিক্রি পেতে পারে? না, প্রতিবারে নয়, পুরো মোট টোটালের উপরে 5 মানে থেকে 7 যতবার হাজার। সে কেটে বিক্রি করলো আনুমানিক প্রতি কাঠা প্রতি 7,000 টাকা পর্যন্ত পেতে পারে। হুম। আর তার খরচা কত হতে পারে? খরচা তো তেমন একটা হয় না এখানে শাকের ক্ষেত্রে। তো নাইট্রোজেন আর পটাশ ইউরিয়া মিলে কত 5 থেকে 700 টাকার বেশি খরচা হবে না। জলসেচ রয়েছে, জলসেচ আছে, মূলত 1000 টাকার বেশি খরচা হবে না। মানে প্রায় 90% অনেকটাই লাভ হ্যাঁ, লাভের মুখটাই বেশি থাকে।
আচ্ছা, এটি অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যারা বিক্রেতা হয় তারা অনেক সময় মাঠে এসেই চাষির কাছ থেকে সেটা একটা মূল্য দিয়ে কিনে নিয়ে গিয়ে সেটা বাজারজাত করার জন্য তারা আবার রেডি করে নেয়। হুম। তো এই শাক চাষ করলে কি এরকম কোনো সুবিধা পেয়ে থাকে চাষি ভাইরা যে কোনো বিক্রেতা এসে চাষিদের কাছ থেকে একবারে সংগ্রহ করে নেয়? না, এরকম কোনো হয়নি। তো চাষিরাই নিয়ে গিয়ে বাজারজাত করে, সেক্ষেত্রে লাভটা একটু বেশি হয়। আচ্ছা তো যখন চাষিরা গিয়ে মার্কেটে সরাসরি ক্রেতাকে বিক্রি করে তখন হুম। দামটা একটু বেশি পায়। আচ্ছা, মানে কোনো ব্যবসায়ী যদি এসে চাষির কাছ থেকে কিনে সেই পরিমাণ হয়তো মূল্য দিয়ে তারা কিনতে পারে না। হুম। আচ্ছা, ধরুন একটা বাজারে যদি এই খসলা শাকটা আমরা আনুমানিক ধরে নিতে পারছি 40 টাকা প্রতি কেজি, তো সেক্ষেত্রে একজন চাষি কি পরিমাণ মূল্য পেতে পারে? আপনার যদি বাজারে 40 টাকা বিক্রি হয় হুম। তখন পাইকারি কত করবে? আর 25 থেকে 30 টাকা। চাষিরা পাবে চাষিরা 25 25 থেকে 30 টাকা। আচ্ছা, আর সেক্ষেত্রে হয়তো সেটা বাজারে গিয়ে তখন 40 টাকা বা এরও বেশিতে বিক্রি হতে পারে। হ্যাঁ, যেমন আবহাওয়ার উপর নির্ভর করে। আচ্ছা, অন্যান্য ফসলও আমরা দেখে থাকি যে তোলবার পর, মাটি থেকে তোলবার পর সেটা আমরা নিয়ে যাওয়ার জন্য বা সংরক্ষণ করে রেখেও বিক্রয় করতে পারি। এক্ষেত্রে কি সেটা সম্ভব যে আমরা স্টোরিং করে বিক্রি করতে পারি, না তোলবার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয়? না, এক্ষেত্রে আপনার মাটি থেকে যখন তোলা হয় তো হুম। মাটিতে তো অনেক শিকড়ের গায়ে মাটি লেগে থাকে। আচ্ছা তো সেটাকে পরিষ্কার করে আগে জল দিয়ে ধুয়ে নিতে হয়। আচ্ছা। তারপর সেটাকে খড়ের আঁটির দিয়ে বেঁধে হুম তো ওটা বাজারে বিক্রি করা হয়। হুম তো বিক্রি করার পর কোনো খদ্দের যদি ভাবে বিক্রি হয়নি হুম। তো সেক্ষেত্রে কি করতে হয় না, ফ্রিজে রাখতে হয়, কারণ এটা সবজি তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা ওই জন্য ওটাকে ফ্রিজের মধ্যে রেখে পরের দিনও সে আবার বিক্রি করতে পারে। আচ্ছা। আপনি বললেন যে এই শাকগুলো মানে ওই খড়ের আঁটি দিয়ে বেঁধে, ওটাকে সম্ভবত তাড়া বা আঁটি বলা হয়, তাই তো? তাড়া তো করে বেঁধে বিক্রি করা হয়। এইভাবে বিক্রি হয়। আচ্ছা, বাজারে যখন বিক্রি হয় সেটা তো ওজন হিসাবে প্রতি কেজি, হুম। তো সেক্ষেত্রেও কি এই আঁটি হিসাবে বিক্রি হয় না? না, ওক্ষেত্রে আপনি পাইকারি যখন করেন হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার কেজি মানে কিলো প্রতি বিক্রি করা হয়। আচ্ছা, এক্ষেত্রে চাষিদের সুবিধার জন্য বেঁধে ওইভাবে তাড়া করে বিক্রি তাড়া হয়। করে নিয়ে গিয়ে গুছিয়ে তো ওখানে কেজি প্রতি বিক্রি করা হয়। আচ্ছা, ধরুন কোনো একজন নতুন চাষি এই অন্যান্য চাষের থেকে ভাবলো যে কোনো শাক চাষ করবে, সেক্ষেত্রে যদি সে মনে করে খসলা শাকটাই চাষ করবে, বা আপনার মতে যদি বলেন খসলা শাকটাই চাষ করা ভালো, সেক্ষেত্রে আপনি কোনো নতুন চাষির উদ্দেশ্যে কি বলবেন যে এই চাষ কতটা লাভজনক, না অন্য চাষের থেকে কতটা ভালো? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। যদি আবহাওয়া ঠিকঠাক থাকে হুম আর সবজির দাম যদি ঠিক থাকে হুম সেক্ষেত্রে আপনি শাক চাষ করতে পারেন, হুম কারণ এটা খাটালি তো তেমন একটা নেই, হুম পরিশ্রম খুব কম, অল্প সময়ের মধ্যে আপনি ফসল পেয়ে যাচ্ছেন। আর স্থানীয় বাজার যদি থাকে সেক্ষেত্রে আপনার বিক্রয়ের খুব যদি সুবিধা থাকে সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন, কারণ এটা আপনার 20 থেকে 25 দিনের মাথায় আপনি পাচ্ছেন হুম একটা সবজি উঠছে, আপনার ফসল উঠছে, হুম। তার আবার 10 থেকে 12 দিনের মাথায় আপনি আবার সেখান থেকে আবার প্রফিট পাচ্ছেন। আচ্ছা সেক্ষেত্রে আপনাকে কি পরিশ্রমটা খুব কমই লাগছে, কারণ আপনি নাইট্রোজেন দিচ্ছেন আর জল সেচ করছেন, তাতেই কিন্তু আপনি আবার নতুন ফসল পাচ্ছেন। আচ্ছা সেক্ষেত্রে আপনার পরিশ্রমটা অনেক কম লাগছে অন্যান্য ফসলের তুলনায়, সেই হিসাবে আপনি চাষ করতে পারেন। আচ্ছা, এইটা টোটাল কত সময়ের চাষ, মানে কত দিনের পুরো চাষটাকে আমরা বলতে পারি যে এত দিনের চাষ হিসাবে? আপনি ধরে রাখতে পারেন বীজ ফেলা থেকে একদম শেষ পর্যন্ত 45 থেকে 50 দিনের মাথায় আপনি টোটালি চাষটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আপনি বললেন যে আবহাওয়া যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এই সবজিটা ভালো মানে উৎপাদন হয়। হুম। তো এই শাকের জন্য বা এই শাক চাষের জন্য কিরকম উপযুক্ত আবহাওয়া থাকার প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয়? মেনলি তো এটা শীতকালীন ফসল। হুম, মানে শীতকালে তো আমরা অনেক সময় দেখি ঠান্ডাটা বেশি পড়ে, তো সেক্ষেত্রে কি এখানে কোনো নিয়ম রয়েছে যে কুয়াশা বা ঠান্ডা পড়া চলবে না? হ্যাঁ, কুয়াশার ক্ষেত্রে তো শাকের একটু সমস্যা হয়, কারণ কুয়াশায় কি হয় না, ওটাকে ঝলসা লাগার মতো একটা রোগ আসে। আচ্ছা তো সেক্ষেত্রে আপনি ডাইথেমেন
আচ্ছা ব্যবহার করতে পারেন। আচ্ছা, কি পরিমাণ প্রতি কাঠাতে? প্রতি কাঠাতে আপনার 1 ট্যাঙ্ক তো লাগবে না আপনার, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 লিটার টাইথামেন গুলে স্প্রে করতে পারেন, জলে গুলে। আচ্ছা, এই কুয়াশাতে আপনি বললেন যে শাকের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়ে থাকে উৎপাদন, তো এক্ষেত্রে ওই কুয়াশা থেকে বাঁচবার জন্য কি করি, কোনো কি পদক্ষেপ নিতে হয়? কুয়াশা থেকে বাঁচার জন্য আপনার ওই ডাইথামেন স্প্রে করলেই রোগটা থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ আমরা অনেক ফসলে দেখে থাকি সেটাকে কভার দিয়ে বা ত্রিপল দিয়ে আমরা ঘের দিই অনেক সময় যখন চারা করার মতো অবস্থার সময়। এক্ষেত্রে কি কোনো সেরকম কভার দেওয়া হয় না, ওই না, বিষটা না। দিলেই কাজ? এক্ষেত্রে কারণ এটা তো শীতকালীন ফসল, হুম, তো সেক্ষেত্রে আপনার কুয়াশাটা সামান্য হলেও সহ্য করে নিতে পারে এই ফসলটা, আচ্ছা কারণ এটা তো শীতকালীন ফসল, শীতকালে ঠান্ডা কুয়াশা সবই তো থাকে, আচ্ছা তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আচ্ছা। আমার শেষ প্রশ্ন যে এই সব ফসল তো সব মাটিতে খুব একটা ভালো হয় না, তো সেক্ষেত্রে আপনি যেহেতু এই চাষের সাথে দীর্ঘদিন রয়েছেন, তো সেক্ষেত্রে এই সবজি চাষের জন্য বা এই খসলা শাক চাষের জন্য কি ধরনের মাটি বেশি উপযুক্ত বলে আপনার মনে হয় যে এই মাটিতে ভালো চাষ হয় শাকটা? সবচেয়ে ভালো চাষ হয় তো দোআঁশ মাটিতে, আচ্ছা, এর কোনো কারণ? দোআঁশ মাটিতেও হয় আর বেলে দোআঁশ মাটিতেও এই চাষটা ভালো হয়। অসংখ্য ধন্যবাদ শান্তনুবাবুকে। আরও এরকম নতুন নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আমি আরজে সুমন। আজকে আমাদের এই ম্যাটিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। শুনতে থাকুন 90.8 বেতার বিদ্যাসাগর। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেল করতে পারেন betarbidyasagor@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নাম্বার 8111688495। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।